হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ব্যবস্থাপনার নতুন একটি লেকচার নিয়ে চলে এলাম আমি, অনিক হাসান। এবং আজকে আমরা কোনো অধ্যায় সম্পর্কে জানবো না, আমরা কোনো টপিক নিয়ে আলোচনা করবো না। আজকে আমরা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের বিগত বছরে আসা বিভিন্ন প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের লেকচারের বিষয় হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান। তোমাদের অনেকেরই বিগত বছরে আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে সমস্যা আছে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান করব। সেই সমাধান এবং সেই প্রশ্নের উত্তর, এই সকল বিষয়ে আজকের এই লেকচারে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করে দিই। প্রথমেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 2019 এবং 20 সালের প্রশ্নগুলো এবং সে সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নিব এবং সেই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি? চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ সীমিত মূলধন, অপশন বি সীমিত আয়তন, অপশন সি অসীম দায় এবং অপশন ডি কৃত্রিম সত্তাহীনতা। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা এখানে কোনটি? আমরা মোটামুটি সবাই জানি এবং এখানে প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায়। আমরা জানি এক মালিকানা ব্যবসায় একজন ব্যক্তি তার মূলধনের বাইরেও অতিরিক্ত ব্যক্তিগত দায় বহন করতে হয় যে ওই প্রতিষ্ঠানের মালিক। সুতরাং অসীম দায় এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা আমরা বলতে পারি। 2 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন? চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ 8 জন, অপশন বি 9 জন, অপশন সি 20 জন এবং অপশন ডি 11 জন। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি 20 জন। আমরা জানি যে সমবায় সমিতি গঠনে ব্যক্তি সদস্য কমপক্ষে 20 জন প্রয়োজন এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমপক্ষে 10টি প্রতিষ্ঠান প্রয়োজন। যেহেতু এখানে কতজন সদস্য বলা আছে, আমরা জানি সর্বনিম্ন 20 জন ব্যক্তি সদস্য সমবায় সমিতি গঠনে প্রয়োজন। তাই 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 20 জন বা অপশন সি। 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিয়ন্ত্রণের ভিত্তি কি? চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ সংগঠন, অপশন বি কর্মী সংস্থান, অপশন সি পরিকল্পনা এবং অপশন ডি প্রেষণা। আমরা জানি নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে অপশন সি পরিকল্পনা। আমরা জানি নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা, অপরদিকে ব্যবস্থাপনার মুখ্য কাজ পরিকল্পনা, ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা, ব্যবস্থাপনার ভিত্তি পরিকল্পনা, নিয়ন্ত্রণের ভিত্তিও পরিকল্পনা। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফ্র্যাঙ্ক গিলব্রেথের নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? অপশন এ সময় ও গতি নিরীক্ষা, অপশন বি কার্য পরিবেশ, অপশন সি কার্য মনোবিজ্ঞান এবং অপশন ডি সামাজিক বিন্যাস হিসেবে কাজ। ফ্র্যাঙ্ক গিলব্রেথ আমরা জানি তিনি সময় ও গতি নিরীক্ষা এই কাজটির সাথে বিশেষভাবে স্মরণীয়। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ সময় ও গতি নিরীক্ষা। ফ্র্যাঙ্ক গিলব্রেথের নাম সময় ও গতি নিরীক্ষা কাজের সাথে বিশেষভাবে যুক্ত এবং স্মরণীয়। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? খুবই সহজ একটি প্রশ্ন এবং আমার ধারণা তোমরা সবাই এর সঠিক উত্তরটি জানো। তবু চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ হেনরি ফেল, অপশন বি এফ.ডব্লিউ. টেলর, অপশন সি হেনরি এল. গ্যান্ট এবং অপশন ডি মেরি পার্কার ফলেট। এবং কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক আমরা জানি এফ.ডব্লিউ. টেলর বা ফ্রেডরিক উইনসলো টেলর। তিনি কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবনের পাশাপাশি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। সুতরাং 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি
F.W. টেলর। 6 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আধুনিক সংগঠন কাঠামো কোনটি? অপশন এ সরলরৈখিক, অপশন বি ম্যাট্রিক্স, অপশন সি কার্যভিত্তিক এবং অপশন ডি পদস্থ কর্মী। আমরা জানি সংগঠন কাঠামোর মধ্যে বেশ কিছু সংগঠন কাঠামো রয়েছে। আমরা সরলরৈখিক কাঠামো সম্পর্কে জেনেছি, সরলরৈখিক ও পদস্থ কর্মী কাঠামো সম্পর্কে জেনেছি, আমরা কার্যভিত্তিক কাঠামো সম্পর্কে জেনেছি, ম্যাট্রিক্স কাঠামো সম্পর্কে জেনেছি এবং পাশাপাশি আমরা কমিটি সংগঠন সম্পর্কেও জেনেছি। এর মধ্যে আধুনিক সংগঠন কাঠামো হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন কাঠামো। তাই 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, আধুনিক সংগঠন কাঠামো ম্যাট্রিক্স সংগঠন কাঠামো। 7 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন কার্যাবলীর অন্তর্গত? অপশন এ উৎপাদন, অপশন বি পরিবহন, অপশন সি গুদামজাতকরণ এবং অপশন ডি পর্যায়িতকরণ। সম্পদ আহরণ করা এবং প্রক্রিয়াজাত করা ব্যবসায়ের কোন কার্যাবলীর অন্তর্গত? আশা করি তোমরা অনেকেই এটা সঠিক উত্তর ধারণা করতে পেরেছো এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আমরা জানি উৎপাদনের সময় আমরা সম্পদ বা কাঁচামাল আহরণ করি, সেটাকে প্রস্তুত করি, প্রস্তুত করার পর প্রক্রিয়াজাত করি এবং এই সম্পূর্ণ কাজটা ব্যবসায়ের কোন কার্যাবলীর অন্তর্গত? এই সম্পূর্ণ প্রক্রিয়াটি উৎপাদন কার্যাবলীর অন্তর্গত। 8 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কোনটি? সহজ প্রশ্ন। আমরা এই ব্যাপারে আমাদের অংশীদারি ব্যবসায়ের যেই অধ্যায়, যেই লেকচারটি, সেই লেকচার আলোচনা করেছি। অপশন এ মালিকানা, অপশন বি চুক্তি, অপশন সি মূলধন এবং অপশন ডি মুনাফা। আমরা জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, তাই এই প্রশ্নের উত্তর হবে অপশন বি চুক্তি, কারণ চুক্তির উপর ভিত্তি করেই একটি অংশীদারি ব্যবসায় গড়ে ওঠে। 9 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোম্পানির অস্তিত্ব কোন ধরনের? চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ স্বল্পকালীন, অপশন বি চিরস্থায়ী, অপশন সি নির্দিষ্ট এবং অপশন ডি দীর্ঘস্থায়ী। আমরা জানি কোম্পানির অস্তিত্ব চিরস্থায়ী। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, কারণ আমরা জানি কোম্পানি একটি চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট বা চিরস্থায়ী অস্তিত্ব বিশিষ্ট প্রতিষ্ঠান। তাই 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি। 10 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে, অর্থাৎ কোন পরিকল্পনাটা আমরা সংখ্যায় প্রকাশ করি? চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ নীতি, অপশন বি লক্ষ্য, অপশন সি বাজেট এবং অপশন ডি কৌশল। এবং পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। আমরা জানি একটি পরিকল্পনাকে যখন আমরা সংখ্যায় প্রকাশ করি সেই পরিকল্পনাকে আমরা বাজেট বলি। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় বাজেট। 11 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী কার্যক্ষেত্রে বন্ধুত্ব কোন ধরনের চাহিদা? অর্থাৎ কার্যক্ষেত্রে বন্ধুত্ব এটা মাসলো অর্থাৎ ডক্টর আব্রাহাম এইচ মাসলোর যেই চাহিদা সোপান তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী কোন ধরনের চাহিদা কার্যক্ষেত্রে বন্ধুত্ব? চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ জৈবিক, অপশন বি নিরাপত্তা, অপশন সি সামাজিক এবং অপশন ডি আত্মবিকাশ। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, কার্যক্ষেত্রে বন্ধুত্ব আমাদের সামাজিক চাহিদা। 12 নম্বর প্রশ্নটা বলা আছে ড্যাশ হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ এবং ড্যাশ হচ্ছে প্রতিনিধির উদাহরণ। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ শেয়ার হোল্ডার এবং ব্যবস্থাপক, অর্থাৎ শেয়ার হোল্ডার মুখ্য কর্তার এবং ব্যবস্থাপক প্রতিনিধির। বি বন্ড হোল্ডার এবং হিসাব রক্ষক, অর্থাৎ বন্ড হোল্ডার মুখ্য কর্তার এবং হিসাব রক্ষক প্রতিনিধি। একইভাবে সি তে বলা আছে হিসাব রক্ষক এবং শেয়ার হোল্ডার, ডি তে বলা আছে ব্যবস্থাপক এবং শেয়ার হোল্ডার। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। আমরা জানি শেয়ার হোল্ডার মুখ্য কর্তা বা মালিকের উদাহরণ, অপরদিকে ব্যবস্থাপক হচ্ছে প্রতিনিধির উদাহরণ। কিন্তু যদি খেয়াল করি বন্ড হোল্ডার বা হিসাব রক্ষক বা ব্যবস্থাপক কেউই মুখ্য কর্তা বা মালিক নয়। সুতরাং
বাকি 3টে অপশন ভুল, এখানে এ অপশনটি কারেক্ট, তাই 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ। এখন আমাদের যেই বিষয়টা মনে রাখতে হবে যে 2019-20 সালের যেই প্রশ্ন, সেই প্রশ্ন অনুযায়ী 12টি এমসিকিউ ছিল। 2019-20 সালের যে প্রশ্ন, সেই প্রশ্নে এমসিকিউ ছিল 12টি এবং অপরদিকে একটা রিটেন প্রশ্ন এসেছিল বা একটি লিখিত প্রশ্ন এসেছিল। এখন আমরা সেই লিখিত প্রশ্নটি দেখতে পাচ্ছি, বলা আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি, চলো এই প্রশ্নের উত্তরটা দেখে নিই। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে বোঝায় ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা যখন বৈজ্ঞানিক রীতিনীতি প্রয়োগ করব তাকেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলা হয়। ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির জন্য আমরা যদি বৈজ্ঞানিক রীতিনীতি প্রয়োগ করি সেটাই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যে কোনো গতানুগতিকতা পরিহার করে এবং বিচার বিশ্লেষণ এর আলোকে সংঘবদ্ধ জ্ঞান প্রয়োগ করে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 4টি মূলনীতি রয়েছে এবং এই 4টি মূলনীতি এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সংজ্ঞা এই সকল ব্যাপারে আমাদেরকে ধারণা দিয়েছেন এফ.ডব্লিউ. টেইলর। তো চলো এফ.ডব্লিউ. টেইলরের প্রণয়ন করা 4টি মূলনীতি দেখে নিই। 1. প্রতিটা কাজের উপাদানের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ, অর্থাৎ প্রত্যেকটা যেই কাজের উপাদান থাকবে তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ থাকতে হবে। 2. বৈজ্ঞানিক ভিত্তিতে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ, উন্নয়ন ও যথাস্থানে কার্যনিয়োগ, অর্থাৎ আমি যখন কর্মী নির্বাচন করব, প্রশিক্ষণ, উন্নয়ন, যথাস্থানে কার্যনিয়োগ, এই প্রত্যেকটা প্রক্রিয়া বা প্রসেসে আমি বৈজ্ঞানিক নিয়ম নীতি ব্যবহার করব, অর্থাৎ বৈজ্ঞানিক ভিত্তিতে এই কাজগুলো করা হবে। 3 নম্বর নীতিতে বলা আছে কর্মী ব্যবস্থাপনার মধ্যে সহযোগিতার উন্নয়ন। এখানে আমরা মাঝখানে একটা ও বলতে পারি যে কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে সহযোগিতার উন্নয়ন, অর্থাৎ যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে তারা যেরকম কর্মীদেরকে বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করবে, কর্মীদের মধ্যে ব্যবস্থাপকদের এবং ব্যবস্থাপনাকে সাহায্য সহযোগিতা করার মনোভাব থাকতে হবে। দুই পক্ষের মধ্যেই সহযোগিতার মনোভাব থাকতে হবে। এক পক্ষ আরেক পক্ষকে প্রয়োজনে সহায়তা করবে এবং সবাই কোম্পানির প্রধান যে লক্ষ্য বা উদ্দেশ্য সেই লক্ষ্য বা উদ্দেশ্যের জন্য কাজ করবে। এবং সর্বশেষ মূলনীতি হচ্ছে পরিকল্পনা গ্রহণের কাজকে বাস্তবায়নের কাজ থেকে পৃথকীকরণ, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা পরিকল্পনা গ্রহণ করবে তারা বাস্তবায়নের কাজ করবে না, যারা বাস্তবায়নের কাজ করবে তারা পরিকল্পনা গ্রহণের কাজ করবে না। আমরা জানি একটি প্রতিষ্ঠানে যারা পরিকল্পনা গ্রহণ করে তারা সাধারণত সৃজনশীল কাজকর্ম নিয়েই থাকে, তারা পরিকল্পনা গ্রহণের কাজটাই করে। অপরদিকে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ কিন্তু অন্যদের, অর্থাৎ অন্য ব্যবস্থাপকদের। যেমন আমরা জানি পরিকল্পনা একটি প্রতিষ্ঠানে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা বা উচ্চ পদের ব্যবস্থাপক, যারা উচ্চ স্তরের ব্যবস্থাপক যারা, তারা পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের সম্পূর্ণ দায়িত্বটা থাকে মধ্যম পর্যায়ে এবং নিম্ন বা প্রাথমিক স্তরের ব্যবস্থাপকদের উপর। সুতরাং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে একটি প্রতিষ্ঠানে যারা পরিকল্পনা গ্রহণ করবে তারা সে কাজটাই করবে, যারা বাস্তবায়ন করবে তারা সে কাজটাই করবে। যারা পরিকল্পনা গ্রহণ করবে তারা বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করবে না, যারা বাস্তবায়নের কাজ করবে তারা পরিকল্পনা গ্রহণের কাজটি করবে না, অর্থাৎ পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন আলাদা থাকবে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি, এই প্রশ্নের একটি সুন্দর উত্তর হতে পারে এই উত্তরটি। এখন 2019-20 প্রশ্ন দেখার পর আমরা এখন আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 সেশনে আসা প্রশ্ন নিয়ে। তো চলো আমরা 2018-19 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা করি এবং নতুন কিছু তথ্য জেনে নিই। প্রথম প্রশ্নে বলা হয়েছে একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত অধিকার যে আইন দ্বারা পরিচালিত হয় তাকে বলে। একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত অধিকার যে আইন দ্বারা পরিচালিত হয় তাকে কি বলে? অপশন এ পেটেন্টস, অপশন বি ট্রেডমার্কস, অপশন সি কপিরাইটস এবং অপশন ডি ট্রেড সিক্রেটস। এবং আমরা জানি নাম, লোগো, আকার, আকৃতি, চিহ্ন, সংকেত এই সম্পর্কিত যে কোনো অধিকার যে আইন দ্বারা প্রচলিত হয় বা পরিচালিত হয় সে আইনকে আমরা বলি ট্রেডমার্ক বা ট্রেডমার্কস আইন।
অর্থাৎ 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, ট্রেডমার্ক। 2 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনরূপ কর্তৃত্ব আরোপ করে না তাকে বলে। নেতার প্রকারভেদ বা নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছিলাম আমাদের নেতৃত্ব যেই লেকচারটিতে সেই লেকচারটিতে। এখন চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ অংশগ্রহণমূলক নেতা, অপশন বি গণতান্ত্রিক নেতা, অপশন সি স্বৈরাচারী নেতা এবং অপশন ডি লাগামহীন নেতা। এবং আমরা জানি যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনো কর্তৃত্ব আরোপ করে না, এই ধরনের নেতাকে বলা হয় লাগামহীন নেতা। তাই 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, লাগামহীন নেতা। 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি। চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ আন্তর্জাতিক সম্পর্ক, অপশন বি সার্বভৌমত্ব, অপশন সি শিল্পনীতি এবং অপশন ডি সরকার ব্যবস্থা। এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, অর্থাৎ শিল্পনীতি। আমরা জানি ব্যবসা পরিবেশের আইনগত উপাদানের মধ্যে শিল্পনীতি একটি উপাদান। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে যে কোনো নামের শেষে যখন নীতি লেখা থাকে সাধারণত সেটি আইনগত পরিবেশেরই উপাদান হয়। সুতরাং শিল্পনীতি আইনগত পরিবেশেরই উপাদান। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার হাতিয়ার হিসেবে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না। অপশন এ লাইসেন্সিং, অপশন বি শুল্ক আরোপ, অপশন সি কোটা নির্ধারণ এবং অপশন ডি বহনপত্র। আমরা জানি আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনটা হাতিয়ার হিসেবে ব্যবহার হয় না, এখানে উত্তর হবে অপশন সি কোটা নির্ধারণ। কোটা নির্ধারণ আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে কোনো হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় না, কিন্তু বাকি তিনটি আমরা আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে ব্যবহার করতে দিই। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি কোটা নির্ধারণ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহণ করে কিভাবে। অপশন এ অধ্যবসায়ের মাধ্যমে, অপশন বি শ্রমের মাধ্যমে, অপশন সি উদ্ভাবনী শক্তির মাধ্যমে এবং অপশন ডি মূলধন গঠন করে। তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো এখানে সঠিক উত্তর কোনটি হবে। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। একজন উদ্যোক্তা তার উদ্ভাবনী শক্তির মাধ্যমেই কিন্তু নতুন নতুন কৌশল গ্রহণ করে এবং নতুন কৌশল গ্রহণ করে বিভিন্ন টেস্ট করে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এর মাধ্যমে উদ্যোক্তা জানতে পারে এবং জানার পাশাপাশি উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশলও গ্রহণ করতে পারে উদ্ভাবনী শক্তির মাধ্যমে। 6 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দ্বৈত বীমার ধারণাটির প্রযোজ্য ক্ষেত্র কোনটি। অপশন এ নৌ বীমা, অপশন বি জীবন বীমা, অপশন সি অগ্নি বীমা এবং অপশন ডি রপ্তানি বীমা। এবং আমরা জানি দ্বৈত বীমার যে ধারণাটি সেটি একটি প্রযোজ্য ক্ষেত্র হচ্ছে অপশন সি অগ্নি বীমা। অগ্নি বীমার ক্ষেত্রে দ্বৈত বীমার যে ধারণাটি সেটি প্রযোজ্য। 7 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে। আমার ধারণা তোমরা সবাই জানো কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে। অপশন এ এফ.ডব্লিউ. টেইলর, অপশন বি জে.এল. লুন্ডি, অপশন সি হেনরি ফেওল এবং ডি নিউম্যান। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ এফ.ডব্লিউ. টেইলর। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক এফ.ডব্লিউ. টেইলর। 8 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি নয়। অপশন এ জীবন বীমা কর্পোরেশন, অপশন বি টিসিবি অর্থাৎ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, অপশন সি ওয়াসা এবং অপশন ডি পূবালী ব্যাংক লিমিটেড। আমরা জানি সংবিধিবদ্ধ কোম্পানি বলতে কি বোঝায়। আমরা জানি জীবন বীমা কর্পোরেশন একটি সংবিধিবদ্ধ কোম্পানি, ওয়াসা একটি সংবিধিবদ্ধ কোম্পানি, টিসিবিও একটি সংবিধিবদ্ধ কোম্পানি। অর্থাৎ এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, কারণ পূবালী ব্যাংক লিমিটেড সংবিধিবদ্ধ কোম্পানি নয়। তাই 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি, পূবালী ব্যাংক লিমিটেড সংবিধিবদ্ধ কোম্পানি নয়। কোন ধরনের অংশীদার লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে তার সুনাম ব্যবহার করার অনুমতি দেয় জানতে চাওয়া হয়েছে 9 নম্বর প্রশ্নে। চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ ঘুমন্ত অংশীদার, অপশন বি নামমাত্র অংশীদার, অপশন সি সীমাবদ্ধ অংশীদার এবং অপশন ডি আপাত
দৃষ্টিতে অংশীদার। আমরা অংশীদারের প্রকারভেদ পড়েছিলাম অংশীদারি ব্যবসায় লেকচারে। কোন ধরনের অংশীদার লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে তার সুনাম ব্যবহার করার অনুমতি দেয়? এখানে চলো আমরা অপশনগুলো দেখি। অপশন এ তে বলা আছে যেহেতু ঘুমন্ত অংশীদার, আমরা জানি ঘুমন্ত অংশীদার আরেক নাম হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার। নিষ্ক্রিয় অংশীদারকে যে ব্যক্তি মূলধন বিনিয়োগ করে কিন্তু সে পরিচালনায় অংশগ্রহণ করে না, তাকে আমরা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলি। অর্থাৎ এখানে ঘুমন্ত অংশীদার উত্তর হবে না। বি নম্বর প্রশ্নে বলা আছে নামমাত্র অংশীদার। আমরা জানি নামমাত্র অংশীদার হচ্ছে এমন একজন ব্যক্তি যে লভ্যাংশ, বেতন বা কমিশনের বিনিময়ে তার সুনাম ব্যবহার করার অনুমতি দেয়। অর্থাৎ 9 নম্বর প্রশ্নের উত্তর হবে বি, নামমাত্র অংশীদার। সিতে আছে সীমাবদ্ধ অংশীদার, এমন অংশীদার যার দায় সীমিত এবং আপাত দৃষ্টিতে অংশীদারকে এমন একজন ব্যক্তি যে পূর্বে অংশীদার ছিলেন, বর্তমান অংশীদার নেই, অবসর গ্রহণ করেছেন, কিন্তু অবসর গ্রহণের পরও তার মূলধন প্রতিষ্ঠানে ঋণ হিসেবে রয়ে গেছে, এমন ব্যক্তিকে আমরা আপাত দৃষ্টিতে অংশীদার বলি। অর্থাৎ এই 4টি অপশনের ভিতরে আমরা জানি যে শুধুমাত্র নামমাত্র অংশীদারই লভ্যাংশ, বেতন বা কমিশনের বিনিময়ে তার সুনাম ব্যবহার করার অনুমতি দেয়। তাই 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, নামমাত্র অংশীদার। 10 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? খুবই সহজ একটি প্রশ্ন। অপশন এ 20 জন, অপশন বি 50 জন, অপশন সি 7 জন এবং অপশন ডি অসীম। আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 50 জন। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি 50। 11 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সমবায়ের একজন সদস্য সর্বোচ্চ শতকরা কত ভাগ শেয়ার ক্রয় করতে পারে? এই বিষয়ে আমরা আমাদের সমবায় সমিতি অধ্যায়ে আলোচনা করেছিলাম। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ 10%, অপশন বি 15%, অপশন সি 20% এবং অপশন ডি 25%। আমরা জানি একজন ব্যক্তি সমবায় প্রতিষ্ঠানে একজন সদস্য সর্বোচ্চ 5 ভাগের 1 ভাগ বা 1/5 বা 20% শেয়ার ক্রয় করতে পারে এবং শেয়ারের মালিক হতে পারে। তাই 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি 20%। কারণ সমবায়ে একজন সদস্য সর্বোচ্চ 20%, 5 ভাগের 1 ভাগ বা 1/5 শেয়ার ক্রয় করতে পারে, শেয়ারের মালিক হতে পারে। এর বেশি একজন ব্যক্তি পারে না। 12 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সিদ্ধান্ত গ্রহণের প্রথম পদক্ষেপ কোনটি? অপশন এ সমস্যা চিহ্নিতকরণ, অপশন বি মাপকাঠি নির্ধারণ, অপশন সি পরীক্ষণ, অপশন ডি বিকল্পসমূহ উদ্ভাবন। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ সমস্যা চিহ্নিতকরণ। আমরা জানি যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন সর্বপ্রথম সমস্যা চিহ্নিতকরণ করা হয়। সমস্যা চিহ্নিত করার পর পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হয়। 13 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে একটি ব্যবসায়ের SWOT বিশ্লেষণে ও দ্বারা বোঝায়, অর্থাৎ কি বোঝায় ও দ্বারা? অপশনগুলো দেখে নিই। অপশন এ অবজেক্টিভস, অপশন বি অবস্টেকলস, অপশন সি অপরচুনিটি এবং অপশন ডি ওভারকাম। আমরা জানি SWOT বিশ্লেষণে ও দ্বারা বোঝায় অপরচুনিটি। তাই 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এখানে এস দ্বারা বোঝায় স্ট্রেংথ, ডাব্লিউ দ্বারা উইকনেস, ও দ্বারা অপরচুনিটি এবং টি দ্বারা থ্রেট। সংক্ষেপে SWOT বিশ্লেষণ। এবং এই SWOT বিশ্লেষণে ও দ্বারা বোঝায় অপরচুনিটি। 14 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কোনটি? অপশন এ কর্মীদেরকে শাসন করা, অপশন বি ভুল শনাক্ত করা, অপশন সি কর্মীদেরকে সংশোধন করা, অপশন ডি পরিকল্পনা অনুযায়ী সবকিছু হচ্ছে কিনা তা দেখা। নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য আমরা জানি পরিকল্পনা অনুযায়ী সবকিছু হচ্ছে কিনা সেটা পরিমাপ করা বা দেখা। আমরা নিয়ন্ত্রণের পর্যায়ে এসে আমাদের পরিকল্পনার অনুযায়ী আমাদের আদর্শ মানের সাথে আমাদের চূড়ান্ত কার্যফলের কতটুকু পার্থক্য বা আদৌ পার্থক্য আছে নাকি, পরিকল্পনা অনুযায়ী সবকিছু হচ্ছে নাকি, না হলে কেন হচ্ছে না, এবং সেক্ষেত্রে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, সবকিছুই নিয়ন্ত্রণের মধ্যে পড়ে বা নিয়ন্ত্রণের মধ্যে আসে। নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই দেখা যে আমার পরিকল্পনা অনুযায়ী সবকিছু কি হচ্ছে নাকি হচ্ছে না। 15 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিম্নের কোন ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক? আমরা জানি কিছু ব্যবসায়ের নিবন্ধন আছে ঐচ্ছিক,
কিছু ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ সমবায় সমিতি, অপশন বি পাবলিক লিমিটেড কোম্পানি, অপশন সি প্রাইভেট লিমিটেড কোম্পানি, অপশন ডি অংশীদারি ব্যবসা। সমবায় সমিতির নিবন্ধন বাধ্যতামূলক আমরা জানি। সমবায় নিবন্ধকের নিকট থেকে সমিতি নিবন্ধন করতে হয়। কোম্পানি পাবলিক লিমিটেড হোক অথবা প্রাইভেট লিমিটেড হোক, সব ধরনের কোম্পানিরই নিবন্ধন করতে হয়। আমরা জানি নিবন্ধন ছাড়া কোম্পানি তার অস্তিত্ব বা কোম্পানির পরিচয় পায় না, এবং নিবন্ধনের মধ্যে দিয়েই কিন্তু একটি কোম্পানির জন্ম হয়। সুতরাং পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক, ঐচ্ছিক নয়। কিন্তু আমরা জানি অংশীদারি ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক, চাইলে নিবন্ধন করতেও পারে, চাইলে নিবন্ধন নাও করতে পারে। তাই 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, অংশীদারি ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক। 16 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়। চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ আকাশপথের বিল, অপশন বি ঋণপত্র, অপশন সি এন্ট্রি বিল এবং অপশন ডি চার্টার পার্টি। আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয় অপশন বি ঋণপত্র। এখানে ঋণপত্র দ্বারা বন্ড বা ডিবেঞ্চার বোঝাচ্ছে না, এখানে ঋণপত্র দ্বারা বোঝানো হচ্ছে লেটার অফ ক্রেডিট। আন্তর্জাতিক বাণিজ্যে লেটার অফ ক্রেডিট মালিকানা সনদ হিসেবে ব্যবহার করা হয়। 17 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনটি স্মারকলিপির একটি উপাদান। অপশন এ কোম্পানির উদ্দেশ্য, অপশন বি শেয়ার হোল্ডারদের অধিকার, অপশন সি লভ্যাংশ ঘোষণা পদ্ধতি এবং অপশন ডি পরিচালক নির্বাচন। আমরা জানি স্মারকলিপির একটি উদাহরণ হচ্ছে কোম্পানির উদ্দেশ্য। স্মারকলিপির 6টি ধারা আছে, এর মধ্যে একটি ধারা হচ্ছে উদ্দেশ্য ধারা। তাই 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ কোম্পানির উদ্দেশ্য। 18 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে জোড়াময় শিকল নীতি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত। অপশন এ নিয়মানুবর্তিতা, অপশন বি কর্তৃত্ব প্রবাহ, অপশন সি কর্তৃত্ব অর্পণ এবং অপশন ডি ভারসাম্য রক্ষা। জোড়াময় শিকল আমরা জানি কর্তৃত্বের যেই প্রবাহ, সেই প্রবাহের সাথে সম্পৃক্ত। তাই 18 নম্বর প্রশ্নের উত্তর হবে বি। কারণ জোড়াময় শিকল নীতি যখন প্রণয়ন করা হয় তখন একটি চেইন অফ কমান্ড সৃষ্টি করে দেওয়া হয়। কর্তৃত্বের প্রবাহ কিভাবে হবে সেটা তখনই সিলেক্ট করে দেওয়া হয়। সুতরাং জোড়াময় শিকল নীতি কর্তৃত্ব প্রবাহের সাথে সম্পৃক্ত। 19 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিয়ন্ত্রণের মূল ভিত্তি কি। অপশন এ উপযুক্ততা, বি আদর্শমান, সি বোধগম্যতা এবং ডি সরলতা। এই প্রশ্নের উত্তর হবে অপশন বি আদর্শমান। তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে নিয়ন্ত্রণের ভিত্তি তো পরিকল্পনা। হ্যাঁ, নিয়ন্ত্রণের ভিত্তি আমরা জানি পরিকল্পনা, কিন্তু নিয়ন্ত্রণের মূল ভিত্তি বলা থাকলে উত্তর হবে আদর্শমান। কারণ প্রধানত একটি আদর্শমানের উপর মূলত ভিত্তি করেই কিন্তু নিয়ন্ত্রণ করা হয়, যে আমার আদর্শমানের সাথে আমার কার্যফল কি মিলছে নাকি না। তাই নিয়ন্ত্রণের ভিত্তি পরিকল্পনা, কিন্তু নিয়ন্ত্রণের মূল ভিত্তি বলতে আমরা আদর্শমানকে বুঝি। 20 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মাসলোর চাহিদা তত্ত্ব অনুসারে স্বীকৃতি নিচের কোন ধরনের চাহিদা। মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুসারে স্বীকৃতি কোন ধরনের চাহিদা জানতে চাওয়া হয়েছে। অপশন এ আত্মবিকাশ, অপশন বি সামাজিক চাহিদা, অপশন সি অহম চাহিদা এবং অপশন ডি জৈবিক চাহিদা। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ স্বীকৃতি আত্মবিকাশ চাহিদা, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী। এখন আমরা 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সলভ করব। চলো প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কাঠামো কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি করে তাকে বলে। অপশন এ আমলাতন্ত্র, অপশন বি ম্যাট্রিক্স কাঠামো, অপশন সি ভার্চুয়াল সংগঠন এবং অপশন ডি সাধারণ কাঠামো। যে কাঠামো কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি করে তাকে আমরা বলি ম্যাট্রিক্স কাঠামো। আমরা জানি ম্যাট্রিক্স কাঠামো কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি করে, যেহেতু ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে 2 ধরনের ব্যবস্থাপক থাকে এবং 2 ধরনের ব্যবস্থাপকের অধীনেই বিভিন্ন কর্মী কর্মচারী কাজ করে, সুতরাং ম্যাট্রিক্স কাঠামোতে কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দি ওয়েলথ অফ নেশনস নামক প্রসিদ্ধ বইয়ের লেখক কে। অপশন এ ফ্রেডরিক টেইলর, অপশন বি হেনরি মিন্সবার্গ, অপশন সি হেনরি ফেল এবং অপশন ডি অ্যাডাম স্মিথ। আমরা জানি দি ওয়েলথ অফ নেশনস নামক প্রসিদ্ধ বইয়ের লেখক হচ্ছেন অ্যাডাম স্মিথ। তাই 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি
অ্যাডাম স্মিথ। 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে জেড তত্ত্বের প্রবক্তাকে, অর্থাৎ জেড থিওরি কে আবিষ্কার করেন? অপশন এ এফ.ডব্লিউ. টেলর, অপশন বি হেনরি এল গ্যান্ট, অপশন সি উইলিয়াম জি ওসি বা উচি এবং অপশন ডি মেরি পার্কার ফলে। আমরা জানি জেড তত্ত্বের প্রবক্তা উইলিয়াম জি উচি। উইলিয়াম জি উচি বা ওনার নাম অনেক জায়গায় উইলিয়াম জি ওসি উচ্চারণ করা হয়। তিনি জেড থিওরি বা জেড তত্ত্ব আবিষ্কার করেন। এই জেড তত্ত্বের প্রবক্তা উইলিয়াম জি উচি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধস্তনদের পরিচালনা করেন তার সংখ্যাকে বলে। অপশন এ নিয়ন্ত্রণের পরিসর, অপশন বি আদেশের ঐক্য, অপশন সি আদেশের শৃঙ্খল, অপশন ডি নেতৃত্বের চাপ। একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধস্তনদের পরিচালনা করেন তার সংখ্যাকে বলা হয় নিয়ন্ত্রণের পরিসর। তাই 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ নিয়ন্ত্রণের পরিসর। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বিআরডিবি নিচের কোন শহরে অবস্থিত? অপশন এ বগুড়া, অপশন বি কুমিল্লা, অপশন সি ঢাকা এবং অপশন ডি রাজশাহী। তার আগে তোমাদের কাছে প্রশ্ন, বিআরডিবি দ্বারা কি বোঝায়? আশা করি তোমরা অনেকেই এর সঠিক উত্তরটা জানো। বিআরডিবি এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। এবং বিআরডিবি কোন শহরে অবস্থিত? বিআরডিবি ঢাকায় অবস্থিত। অর্থাৎ 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি বিআরডিবি ঢাকায় অবস্থিত। 6 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে রপ্তানির জন্য কোন দলিলটি প্রয়োজনীয় নয়? অপশন এ চালানি রসিদ, অপশন বি রপ্তানি চালান, অপশন সি নৌ বীমাপত্র এবং অপশন ডি বাণিজ্যিক দূতের প্রত্যায়িত চালান। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি রপ্তানি চালান। রপ্তানি চালান রপ্তানির জন্য প্রয়োজনীয় দলিল নয়, কিন্তু বাকি 3টি দলিল রপ্তানির জন্য প্রয়োজনীয়। তাই 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। 7 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মাসলোর চাহিদা তত্ত্বের সর্বোচ্চ ধাপ কোনটি বা সর্বোচ্চ ধাপ হলো? চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ আত্মতৃপ্তি, অপশন বি আত্মপ্রতিষ্ঠা, অপশন সি আত্মসম্মান এবং অপশন ডি আত্মবিশ্বাস। মাসলোর চাহিদা তত্ত্বের সর্বোচ্চ ধাপ হচ্ছে অপশন বি আত্মপ্রতিষ্ঠা। আমরা জানি ডক্টর আব্রাহাম এইচ মাসলো মাসলোর চাহিদা সোপান তত্ত্ব আবিষ্কার করেন। সেই চাহিদা সোপান তত্ত্বের যেই ধাপগুলো রয়েছে সেই ধাপের সর্বোচ্চ ধাপ হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। অর্থাৎ 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। 8 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনটি অনার্থিক প্রেষণা নয়? কোনটি অনার্থিক প্রেষণা নয়? অপশন এ চাকরির নিরাপত্তা, অপশন বি পদোন্নতি, অপশন সি কাজের মূল্যায়ন, ডি সামাজিক মর্যাদা। এখানে অনার্থিক অর্থাৎ আর্থিক, এখানে জানতে চাওয়া হয়েছে কোনটি অনার্থিক প্রেষণা নয়, অর্থাৎ এখানে কোন প্রেষণাটি আর্থিক, এবং 8 নম্বর প্রশ্নের উত্তর হবে বি। আমরা জানি পদোন্নতি একটি আর্থিক প্রেষণা, কিন্তু এখানে বাকি 3টি অর্থাৎ চাকরির নিরাপত্তা, কাজের মূল্যায়ন, সামাজিক মর্যাদা এগুলো সবই অনার্থিক প্রেষণা। এখানে শুধুমাত্র পদোন্নতি আর্থিক প্রেষণা। তাই 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি পদোন্নতি, যা অনার্থিক প্রেষণা নয়। 9 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে বা সমভাবে প্রয়োজন? অপশন এ কারিগরি, বি মানব সম্পর্ক, সি ধারণাগত এবং ডি যোগাযোগ। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি যোগাযোগ। সকল ধরনের ব্যবস্থাপকেরই যোগাযোগ করতে হয়। যোগাযোগ দক্ষতা যার যত ভালো সে তত ভালো ব্যবস্থাপক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন। যেহেতু যোগাযোগ এমন একটি দক্ষতা যা সকল ব্যবস্থাপক ব্যবহার করেন, তা আমরা বলতে পারি যোগাযোগ দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমভাবেই প্রয়োজনীয়। 10 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ব্যবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয়? অপশন এ মধ্যস্তর, অপশন বি নিম্ন মধ্যস্তর, অপশন সি উচ্চ মধ্যস্তর এবং অপশন ডি উচ্চ স্তর। আমরা জানি ব্যবস্থাপনার যে স্তরে সবচেয়ে বেশি ধারণাগত দক্ষতা প্রয়োজন হয় সেটি হচ্ছে উচ্চ স্তর। উচ্চ স্তরের যে ব্যবস্থাপকরা তারা পরিকল্পনা প্রণয়ন করেন, নীতি নির্ধারণ করেন, বিভিন্ন সৃজনশীল কাজ করেন,
এবং তাদেরই ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাই 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, উচ্চ স্তর। 11 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোন দলিলটি একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন হয়? অপশন এ, বিবরণপত্র, অপশন বি, সরকারি আদেশ, অপশন সি, পরিমেল নিয়মাবলী এবং অপশন ডি, পরিমেল বন্ধ। কোম্পানির ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় পরিমেল নিয়মাবলী। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, পরিমেল নিয়মাবলী। আমরা জানি পরিমেল নিয়মাবলীতে একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনার সকল তথ্য দেওয়া থাকে। তাই পরিমেল নিয়মাবলী একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন হয়। 12 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো অপশন এ, অর্থ, অপশন বি, ভূমি, অপশন সি, মানব সম্পদ এবং অপশন ডি, মূলধন। একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মানব সম্পদ, কারণ মানব সম্পদ ব্যতীত অন্য সম্পদগুলোর উপযুক্ত ব্যবহার করা যায় না। তাই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, মানব সম্পদ। 13 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এমবিও এর পূর্ণরূপ কি, বা এমবিএ এর পূর্ণরূপ হলো অপশন এ, ম্যানেজমেন্ট অফ অপারেশনস, অপশন বি, ম্যানেজিং বিজনেস অপারেশনস, অপশন সি, ম্যানেজিং বিজনেস অবজেক্টিভস এবং অপশন ডি, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এমবিও এর পূর্ণরূপ হলো অপশন ডি, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, এমবিও। অর্থাৎ 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। 14 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ড্যাশ হলো বিভিন্ন বিকল্প থেকে সর্বোচ্চ ভালো বিকল্পটি নির্বাচন প্রক্রিয়া। অপশন এ, পরিকল্পনা, বি, সংগঠন, সি, সিদ্ধান্ত গ্রহণ, ডি, সমন্বয়। আমরা জানি বিভিন্ন বিকল্প থেকে সবচেয়ে ভালো বিকল্পটি নির্বাচন করার প্রক্রিয়া হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তাই 14 নম্বর প্রশ্নের উত্তর সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ হলো বিভিন্ন বিকল্প থেকে সর্বোচ্চ ভালো বিকল্পটি নির্বাচন করার প্রক্রিয়া। 15 নম্বর প্রশ্নে বলা আছে কৌশলগত দক্ষতা বলতে বোঝায় অপশন এ, চিন্তার ক্ষমতা, বি, কাজ সংক্রান্ত জ্ঞান, সি, সামাজিক জ্ঞান, ডি, অর্থনৈতিক জ্ঞান। কৌশলগত দক্ষতা বলতে বোঝায় কাজ সংক্রান্ত জ্ঞান। তাই 15 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 16 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ, পরিকল্পনা, অপশন বি, নেতৃত্ব, অপশন সি, সংগঠন এবং অপশন ডি, মূল্য নির্ধারণ। আমরা জানি পরিকল্পনা, নেতৃত্ব, সংগঠন সবগুলোই ব্যবস্থাপনার কাজ, শুধুমাত্র মূল্য নির্ধারণ ব্যবস্থাপনার কাজ নয়। তাই 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, মূল্য নির্ধারণ। 17 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সাংগঠনিক কাজে সুনির্দিষ্ট নিয়ম নীতি ব্যবহার করতে হবে, এই নীতিটি কে দিয়েছেন? অপশন এ, হেনরি ফেল, অপশন বি, ম্যাক্স ওয়েবার, অপশন সি, এফ.ডব্লিউ. টেলর, অপশন ডি, এলটন মেও। এবং এই নীতিটি দিয়েছেন এফ.ডব্লিউ. টেলর। সাংগঠনিক কাজে সুনির্দিষ্ট নিয়ম নীতি ব্যবহার করতে হবে, নীতিটি দিয়েছেন এফ.ডব্লিউ. টেলর। 18 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি হাইজিন উপাদান? অপশন এ, বেতন, বি, স্বীকৃতি, সি, কৃতিত্ব অর্জন এবং ডি, প্রবৃদ্ধি। আমরা জানি 18 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ, বেতন। বেতন একটি হাইজিন উপাদান, কিন্তু স্বীকৃতি, কৃতিত্ব অর্জন, প্রবৃদ্ধি এগুলো সব হচ্ছে মোটিভেটিং বা প্রেরণা দানকারী উপাদান। শুধুমাত্র বেতন এখানে হাইজিন উপাদান। তাই 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ, বেতন। 19 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময়ের ব্যবধান ড্যাশ মাসের বেশি হবে না। এই বিষয়ে আমরা কোম্পানির সভা সমূহ নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা জেনেছিলাম। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ, 12 মাস, বি, 15 মাস, সি, 18 মাস এবং ডি, 6 মাস। কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময়ের যে ব্যবধান তা কখনোই 15 মাসের বেশি হবে না। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, 15 মাস। 20 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? অপশন এ, বাজেট, অপশন বি, প্রকল্প, অপশন সি, রণকৌশল এবং অপশন ডি, বিশেষ প্রোগ্রাম। 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, রণকৌশল। আমরা জানি বাজেট, প্রকল্প, বিশেষ প্রোগ্রাম কোনোটি স্থায়ী পরিকল্পনা নয়, কিন্তু যে কোনো প্রকার কৌশল স্থায়ী পরিকল্পনা। তাই রণকৌশল স্থায়ী পরিকল্পনা। এখন আমরা 2016-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রশ্ন আলোচনা করব। তোমরা খেয়াল করলে ইতিমধ্যে হয়তো বুঝেছো যে 2019-20 সেশনের আগে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টে সাধারণত 20টা এমসিকিউ প্রশ্ন হয়ে থাকতো। 19-20 সালে 12টি এমসিকিউ, 19-20 সেশনে 12টি এমসিকিউ আসে এবং সাথে একটি রিটেন কোশ্চেন ছিল। তো 2016-17 সেশনেও 20টি এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। চলো আমরা 2016-17 সেশনের প্রশ্ন দেখি এবং সলভ করে নিই। 1 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি ব্যবসায় পরিবেশের উপাদান নয়? অপশন এ অর্থনৈতিক শক্তি, বি প্রযুক্তিগত শক্তি, সি মনস্তাত্ত্বিক শক্তি, ডি মুদ্রাস্ফীতি এবং ই শ্রমশক্তি। এবং আমরা জানি মনস্তাত্ত্বিক শক্তি বলতে ব্যবসায়ের কোনো পরিবেশ আমরা পাইনি, তাই 1 নম্বর প্রশ্নের উত্তর হবে সি মনস্তাত্ত্বিক শক্তি ব্যবসায় পরিবেশের কোনো উপাদান নয়। 2 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোন দলিলকে সংগঠনের ব্লুপ্রিন্ট বলা হয়, অর্থাৎ নীল নকশা বলা হয় কোন দলিলকে? চলো অপশনগুলো দেখে নেই। অপশন এ অধ্যাদেশ, অপশন বি পরিমেল নিয়মাবলী, অপশন সি বিবরণপত্র, অপশন ডি স্মারকলিপি, অপশন ই অংশীদারি চুক্তি। সংগঠনের ব্লুপ্রিন্ট বলা হয় স্মারকলিপিকে, তাই 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি স্মারকলিপি। 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পেনশন বীমাকে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বলা হয়? অপশন এ পেনশন ইন্স্যুরেন্স, বি লাইফ ইন্স্যুরেন্স, সি প্রপার্টি ইন্স্যুরেন্স, ডি পার্সোনাল ইন্স্যুরেন্স এবং ই সোশ্যাল ইন্স্যুরেন্স। চলো 3 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই এবং 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি পার্সোনাল ইন্স্যুরেন্স। পেনশন বীমাকে পার্সোনাল ইন্স্যুরেন্স বলা হয়। 4 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ব্যবস্থাপনার নীতিমালা নয় কোনটি? অপশন এ কার্য বিভাগ, অপশন বি আদেশের ঐক্য, অপশন সি কার্যকারিতা ও কার্যদক্ষতা, অপশন ডি শৃঙ্খলা এবং ই নিয়মানুবর্তিতা। আমরা জানি কার্য বিভাগ বা কার্য বিভাজনের নীতি, আদেশের ঐক্যের নীতি, শৃঙ্খলার নীতি, নিয়মানুবর্তিতার নীতি আমরা ব্যবস্থাপনায় দেখেছি, কিন্তু কার্যকারিতা এবং কার্যদক্ষতা নামে কোনো নীতি আমরা দেখিনি। তাই 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি কার্যকারিতা ও কার্যদক্ষতা ব্যবস্থাপনার নীতিমালা নয়। 5 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে সম্পদ অন্য সব সম্পদকে কার্যকর করে তোলে তা হচ্ছে অপশন এ ভূমি, বি মূলধন, সি অর্থ, ডি মানব সম্পদ এবং ই প্রযুক্তি। আমরা জানি যে সম্পদ অন্য সব সম্পদকে কার্যকর করে তোলে তা হচ্ছে মানব সম্পদ, তাই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মানব সম্পদ। 6 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে? অপশন এ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অপশন বি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অপশন সি সেন্ট্রাল ব্যাংক, অপশন ডি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা যাকে আমরা সংক্ষেপে এনবিআর বলি, এবং অপশন ই ন্যাশনাল মনিটারি অথরিটি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আমরা জানি সেন্ট্রাল ব্যাংক সকল প্রকার মুদ্রানীতি প্রণয়ন করে। 7 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আমলাতন্ত্র তত্ত্বের প্রবর্তক কে? অপশন এ এফ.ডব্লিউ. টেইলর, অপশন বি হেনরি ফেওল, অপশন সি ম্যাক্স ওয়েবার, অপশন ডি হিউ গ্র্যান্ট এবং অপশন ই আব্রাহাম মাসলো। এবং আমলাতন্ত্র তত্ত্বের প্রবর্তক হচ্ছেন ম্যাক্স ওয়েবার, তাই 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি ম্যাক্স ওয়েবার। 8 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ববর্তী নাম কি ছিল? অপশন এ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, অপশন বি ফাংশনাল ম্যানেজমেন্ট, অপশন সি হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, অপশন ডি পার্সোনাল ম্যানেজমেন্ট, অপশন ই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ববর্তী নাম ছিল অপশন ডি পার্সোনাল ম্যানেজমেন্ট, তাই 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি পার্সোনাল ম্যানেজমেন্ট। 9 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি বাংলাদেশ ব্যাংক বিক্রি করে না? অপশন এ কমার্শিয়াল পেপার, বি ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, সি ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, ডি ট্রেজারি বিল এবং ই সার্টিফিকেট অফ ডিপোজিট। বাংলাদেশ ব্যাংক বিক্রি করে না কমার্শিয়াল পেপার, তাই 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ কমার্শিয়াল পেপার। 10 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হার্জবার্গের প্রেষণা তত্ত্ব অনুসারে নিচের কোনটি প্রেষণার উপাদান বা প্রেষণা দানকারী উপাদান? অপশন এ বেতন, বি চাকরির নিরাপত্তা,
সি পদোন্নতির সুযোগ, ডি কর্মপরিবেশ এবং ই সহকর্মীদের সাথে সম্পর্ক। হার্জবার্গের তত্ত্ব অনুসারে প্রেষণের উপাদান হচ্ছে অপশন সি পদোন্নতির সুযোগ। 11 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে একটি পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালনা পরিষদে বা পর্ষদে সর্বনিম্ন ড্যাশ জন পরিচালক থাকতে হয়। অপশন এ 2 জন, বি 3, সি 4, ডি 5 এবং ই 7। আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদে সর্বনিম্ন 3 জন পরিচালক থাকতে হয়। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। 12 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। খুবই সহজ প্রশ্ন, আমার ধারণা তোমরা সবাই এর উত্তর জানো, তবুও অপশনগুলো দেখে নেই। এফ.ডব্লিউ. টেইলর, এ, বি হেনরি ফেওল, সি পি.এফ. ড্রাকার, ডি ম্যাকগ্রেগর বা ডগলাস ম্যাকগ্রেগর এবং ই আর লাইকোর। এবং আমরা জানি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর, অর্থাৎ 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ এফ.ডব্লিউ. টেইলর। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাজেট ড্যাশ পরিকল্পনার একটি উদাহরণ। অপশন এ দীর্ঘমেয়াদী, বি মধ্যমেয়াদী, সি একার্থক, ডি স্থায়ী এবং ই সামগ্রিক পরিকল্পনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি একার্থক। আমরা জানি বাজেট লক্ষ্যের একটি প্রকারভেদ, লক্ষ্যের মধ্যে বাজেট আসে, কিন্তু বাজেট যখন করা হয় বাজেটের যে পরিকল্পনাটা সে পরিকল্পনাটা একটি বছরের জন্য করা হয়, একবারই করা হয়। আমরা জানি যে পরিকল্পনা একবার, এক বছরের জন্য বা একটি উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাকে আমরা একার্থক পরিকল্পনা বলি। বাজেট যেহেতু একবারের জন্যই করা হয় এবং প্রত্যেক বছর নতুন নতুন বাজেট আসে, অর্থাৎ একটি পরিকল্পনা একবারই ব্যবহার করা হচ্ছে, সুতরাং বাজেট একটি একার্থক পরিকল্পনার উদাহরণ। 14 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ চিনি কল কোন সংস্থার অন্তর্ভুক্ত। অপশন এ বিসিআইসি, অপশন বি বিএসএমসি, অপশন সি বিএফএআইসি, অপশন ডি বিএফএফআইসি এবং ই বিডিপিএ। বাংলাদেশ চিনি কল আমরা জানি বিএসএমসির অধীনে, অর্থাৎ বাংলাদেশ সুগার মিল কর্পোরেশনের অধীনে। যদিও বর্তমানে বিএসএমসি এবং বিএফএআইসি একত্রিত হয়ে আরেকটি প্রতিষ্ঠান যাকে আমরা বলি বিএসএফআইসি সেই নামে পরিচিত, বর্তমানে বিএসএফআইসির অধীনেই বাংলাদেশের সব চিনি কল অন্তর্ভুক্ত, কিন্তু পূর্বে বাংলাদেশের চিনি কল বিএসএমসির অন্তর্ভুক্ত ছিল। যেহেতু এই প্রশ্নে অপশনে বিএসএফআইসি দেওয়া ছিল না, তাই উত্তর হয়েছে বিএসএমসি। বাট যদি বিএসএফআইসি অর্থাৎ বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এখানে অপশনে থাকতো তাহলে উত্তর হতো বিএসএফআইসি। বিএসএফআইসি না থাকায় এর পূর্ববর্তী নাম বিএসএমসি বাংলাদেশ সুগার মিল কর্পোরেশন, সেটাই উত্তর হয়েছে। 15 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনটি ব্যবস্থাপনার মৌলনীতি নয়। অপশন এ পারিশ্রমিক, অপশন বি শৃঙ্খলা, অপশন সি উদ্যোগ, অপশন ডি কার্য বিভাগ এবং অপশন ই বিকেন্দ্রীকরণ। ব্যবস্থাপনার মৌলনীতি নয় এখানে ই বিকেন্দ্রীকরণ। তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে বিকেন্দ্রীকরণ তো মূলনীতি বা মূলনীতি ছিল। খেয়াল করি পারিশ্রমিকের নীতি, শৃঙ্খলার নীতি, উদ্যোগের নীতি, কার্য বিভাগ বা কার্য বিভাজনের নীতি আমরা দেখেছি, কিন্তু বিকেন্দ্রীকরণের আলাদা কোনো নীতি আমরা দেখিনি। যে নীতি আমরা দেখেছিলাম তার নাম ছিল কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। সুতরাং শুধু বিকেন্দ্রীকরণ মৌলনীতি নয়, মৌলনীতি বা মূলনীতি হচ্ছে কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণ। তাই 15 উত্তর হচ্ছে অপশন ই বিকেন্দ্রীকরণ মৌলনীতি নয়। মৌলনীতি বা মূলনীতি হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। এখানে কেন্দ্রীকরণ লেখা না থাকায় ই নাম্বার অপশনটি ভুল। 16তে জানতে চাওয়া হয়েছে ধারণাগত দক্ষতা বলতে বোঝায়। অপশন এ সামাজিক জ্ঞান, বি রাজনৈতিক জ্ঞান, সি চিন্তার ক্ষমতা, ডি কাজ সংক্রান্ত জ্ঞান, ই অর্থনৈতিক জ্ঞান। অপশন সি হচ্ছে 16 নম্বর প্রশ্নের উত্তর। ধারণাগত দক্ষতা বলতে আমরা বুঝি চিন্তার ক্ষমতা, তাই 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। 17 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবর্তক হলেন। চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ হার্জবার্গ, বি আব্রাহাম মাসলো, সি ডগলাস ম্যাকগ্রেগর, ডি ভিক্টর ব্রুম এবং ই ডেভিড সি ম্যাকক্লেল্যান্ড। প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবর্তক হচ্ছেন আব্রাহাম মাসলো। তিনি তার বই আ থিওরি অফ হিউম্যান মোটিভেশন সেই বইতে সর্বপ্রথম চাহিদা সোপান তত্ত্ব নিয়ে আলোচনা করেন। তাই 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি আব্রাহাম মাসলো। 18 নম্বর প্রশ্নে
জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের সমবায় সমিতি আন্দোলনের ক্ষেত্রে কোন জেলাকে পথিকৃৎ বলা হয়? অপশন এ ঢাকা, বি রংপুর, সি খুলনা, ডি সিলেট এবং ই কুমিল্লা। বাংলাদেশের সমবায় সমিতি আন্দোলনের ক্ষেত্রে যে জেলাকে পথিকৃৎ বলা হয় সে জেলার নাম হচ্ছে কুমিল্লা। তা 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ই কুমিল্লা। 19 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কে এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব দুইটির প্রবর্তক? চলো আমরা অপশন গুলো দেখে নেই। অপশন এ আব্রাহাম মাসলো, বি ডাগলাস ম্যাকগ্রেগর, সি উইলিয়াম জি উসি, ডি জে ডব্লিউ নিউস্টন এবং ই ভিক্টর ব্রুম। উইলিয়াম জি ওসি, তার উচ্চারণটা অনেকে উচি উচ্চারণ করে, অনেক জায়গায় ওসি উচ্চারণ করা হয়। অধিকাংশ অপশনে ওসি দেওয়া, কিন্তু ইংরেজি উচ্চারণ করতে গেলে উইলিয়াম যে উচি উচ্চারণটা হয়। এটার উচ্চারণটা তার নামের যে উচ্চারণটা কিছুটা কনফিউজিং, বাট অপশনে আমরা সাধারণত উইলিয়াম জি ওসি দেখে থাকি। ওকে, এখন মেইন প্রশ্নে আসি যে কে এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব দুটির প্রবর্তক? এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব, এই তত্ত্বের প্রবর্তক আমরা জানি, তত্ত্বের প্রবর্তক হচ্ছে ডাগলাস ম্যাকগ্রেগর। তিনি এক্স থিওরি এবং ওয়াই থিওরির প্রবর্তক। এবং আমরা পাশাপাশি জানি এক্স থিওরি বা এক্স তত্ত্ব মানুষের নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করে, ওয়াই থিওরি বা ওয়াই তত্ত্ব মানুষের ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করে। 20 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই এ দুয়ের মাঝে সেতু বন্ধন রচনা করে? অপশন এ নির্দেশনা, বি নেতৃত্ব, সি পরিকল্পনা, ডি নিয়ন্ত্রণ এবং ই সংগঠন। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি পরিকল্পনা। আমরা বর্তমানে যেখানে আছি সেখান থেকে আমরা যেখানে যেতে চাই তার মধ্যে সেতু বন্ধন রচনা করে পরিকল্পনা। পরিকল্পনার মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে করলে আমরা যেখানে যেতে চাই সেখানে আমরা যেতে পারবো। তাই কোথায় আছি এবং কোথায় যেতে চাই এই দুইয়ের মাঝে সেতু বন্ধন রচনা করে পরিকল্পনা। এর মধ্যে দিয়ে আমাদের আজকের এই লেকচারটি শেষ হলো। আজকের লেকচারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান করলাম। তোমাদের হয়তো অনেক প্রশ্নের সমস্যা ছিল, অনেকগুলোর উত্তরে কনফিউশন ছিল। হোপফুলি আজকের এই ক্লাসের পর তোমাদের সব কনফিউশন এবং সমস্যা দূর হয়ে গিয়েছে। পাশাপাশি তোমরা এই ধারণাটিও পেয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিরকম প্রশ্ন ব্যবস্থাপনায় হয়ে থাকে। আশা করি ভবিষ্যতে প্রশ্ন উত্তরে তোমাদের আর সমস্যা হবে না। তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে, আজকের এই লেকচারে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।